হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে তোমরা শুনতে চলেছো জমজমার দুটো ঘটনায় একদম দুই রকম। দুটো ঘটনায় শুনে তোমাদের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার হবে, একটা ক্রিপি ফিল হবে। যাই হোক, একদম কথা বাড়াবো না, প্রত্যেক দিনের মতো আজকেও বলবো তোমরা লাইক কমেন্ট করে দাও, চুপটি করে বসে পড়ো। কে কোথায় থেকে শুনছো কমেন্ট করে জানাও। আমরা পাড়ি দিতে চলেছি ভূতের রাজ্যে, যে রাজ্যে পাড়ি দিতে গেলে অবশ্যই টুক করে কানে হেডফোনটা লাগিয়ে নিতে হবে। তোমরা লাগিয়ে নিয়েছো নিশ্চয়ই, আর চুপটি করে নিশ্চয়ই বসে পড়েছো। চলো এবার আমরা পাড়ি দেব ভূতের রাজ্যে। কেমন আছো অমিতদা? আমি প্রিয়াংশু, রায়গঞ্জ থেকে আজকে তোমার একজন বিশাল বড় ভক্ত বলছি। আশা করি তুমি ভালো আছো। আমি আজকে তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি আমার শোনা একটা ঘটনা, আর সেই ঘটনার ফলস্বরূপ মানুষটিকে আজও সাফার করতে হচ্ছে। ঘটনাটা 2010 সালে শুনেছি। সেই সময় আমি ক্লাস 5-এ নতুন স্কুলে ভর্তি হয়েছি। যেহেতু নতুন স্কুল, সেহেতু আমার ওখানে মানিয়ে নিতে বেশ অসুবিধেই হচ্ছিল, কারণ প্রাইমারি স্কুলের আমার কোনো পরিচিত বন্ধু ওখানে ভর্তি হয়নি। মাস তিনেক বাদে আমার এক বন্ধু হয়, ওর নাম জয় সাহা। এখনও পর্যন্ত আমার খুব ভালো বন্ধু। বন্ধুত্বটা আস্তে আস্তে বেস্ট ফ্রেন্ডে রূপান্তরিত হলো। আমি ওর বাড়ি যেতাম, ও আমার বাড়িতে আসতো, এরকমই একটা সম্পর্ক গড়ে উঠল। আমি একদিনকে বিকেলবেলা ওর বাড়িতে যাই ওর সাথে হোমওয়ার্ক করব বলে। আমি বাড়িতে ঢুকতেই দেখি ওদের বাড়িতে বেশ কয়েকজোড়া জুতো, অর্থাৎ নিশ্চয়ই ওর বাড়িতে বেশ কয়েকজন এসেছে। আমি ফিরেই যাব, এমন সময় দেখি ওর মা আমাকে পেছন থেকে ডেকে বলছে, এই অংশু, কিরে কোথায় যাচ্ছিস? বাড়ির সামনে এসে এভাবে কেউ চলে যায়? তাড়াতাড়ি বাড়িতে আয়। উল্লেখ্য, সবাই আমাকে অংশু বলে ডাকে। কাকিমা যেহেতু ডেকেছে, সেহেতু আমি কাকিমার কাছে এগিয়ে যাই আর বলি, আসলে কাকিমা, তোমাদের বাড়িতে দেখলাম এত লোকজন এসেছে, তাই আমি ফিরে যাচ্ছিলাম। কাকিমা এসে বলে, ও মা, আমার বাড়িতে লোকজন এসেছে, তাতে তোর কি অসুবিধে? তারপর কিছুক্ষণ থেমে বলল, জয়ের মামা মামি দাদু দিদা সবাই এসেছে, ওখানেই রয়েছে, তুই যা, গিয়ে ওদের সাথে গল্প কর। এই বলে আমাকে জোর করে ভেতরে নিয়ে গেল। আমি গিয়ে ঢুকে পড়লাম ওদের বসার ঘরে। দেখি সবাই বসে চা খাচ্ছে। আমাকে কাকিমা ওখানে বসিয়ে দিল আর চলে গেল। আমার বন্ধু জয় ওর মামার বাড়ির সবার সাথে আমার পরিচয় করিয়ে দিল। আমি যতজন ছিল প্রত্যেককে প্রণাম করলাম। এরপর কিছু কুশল বিনিময় হওয়ার পরে কাকিমা কিছু হালকা পাতলা খাবার দাবারের ব্যবস্থা করল। আমি তো খাবই না, কিন্তু আমার কথাও কেউ শুনল না। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি যে সময় বেরিয়ে আসব, সে সময় হঠাৎ করে আমার বন্ধু জয় টিভিতে একটা ভূতের মুভি লাগিয়ে দিল। তখনই জয়ের দাদু বলে উঠল, এইসব উল্টোপাল্টা জিনিস দেখা বন্ধ কর, এগুলো দেখাশোনা কোনোটাই ভালো না। এই কথাটাই আমার বেশ রহস্যের গন্ধ লাগলো। আমি বেরিয়ে যেতে গিয়েও থমকে গেলাম। এমন সময় জয় আমার কানে ফিসফিস করে বলল, জানিস, আমার দাদু অনেক ভূতের গল্প জানে, কিন্তু আমি বায়না করলে বলবে না। তুই বলে দেখ না, ভালো গল্প শুনতে পারবি। আমি আমতা আমতা করে দাদুকে বললাম, দাদু, তুমি কোনো ভূতের গল্প জানো? দাদু উত্তর দিল, এর নিশ্চয়ই শয়তান জয়ের কাজ না? ওই তোকে কানে কানে শিখিয়ে দিল এ কথাটা বলতে। এরপরে দাদু ফিক করে হেসে উঠল আর বলল, হ্যাঁ জানি বই কি। দাদুর এই কথায় মামাও বলল, হ্যাঁ বাবা, বলো তো বলো, তুমি তো কোনোদিন কোনো ভূতের গল্প বললে না। আমি, দিদি, বোন, জয়, মা সবাই তো শুধু শুনেই গেলাম তুমি অনেক গল্প জানো, কোনোদিনও তো বললে না, বলো বলো। দাদু বলল, ঠিক আছে, তোরা যখন এত করে সবাই মিলে ধরেছিস, তবে আমি আমার জীবনের সবচেয়ে বড় ঘটনাটা শোনাবো। সে কয়েক সেকেন্ড মাথা নিচু করলো আর বলতে শুরু করলো, তখন আমি বেশ ছোট, 5 থেকে 5.5 বছর বয়স। তখনও সম্পূর্ণ 6 বছর আমার হয়নি। আমি থাকতাম মা বাবা, আমার 2 দাদা এবং আমার একদম ছোট বোন, যার বয়স তখন 2 মাস, তার সাথে বাংলাদেশের বরিশাল জেলায় কোন এক অচপাড়া গায়ে। দাদু অবশ্য নামটা বলেছিল, কিন্তু এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আমার মা বাবা আমাকে বাড়ি থেকে একদমই বের হতে দিত না।
যেহেতু আমার জন্মের পরেই প্রচণ্ড অসুস্থ থাকতাম, তাই জন্য বাইরের আবহাওয়ার সাথে নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারতাম না। কিন্তু এভাবে তো দিনের পর দিন আটকে রাখলে চলবে না। আমাকে পরবর্তীতে যখন তারা পাঠশালায় ভর্তি করালো, তখন তো আমাকে বাড়ির বাইরে বেরোতেই হবে। আমাকে আমার দাদা পাঠশালায় দিয়ে আসতো, আবার সেখান থেকেই নিয়ে আসতো। এভাবে কয়েক মাস কাটার পর আমি মাকে বললাম, এখন তো আমার শরীর ঠিকই আছে, আমি এখন একা একাই পাঠশালায় যেতে আসতে পারবো, তোমাদের অত চিন্তা করতে হবে না, দাদাকে তুমি আমার সাথে পাঠিও না। মা রাজি হয়ে গেল, কিন্তু আমাকে পই পই করে একটা কথা বলে দিল, শোন, একা একা যাচ্ছিস যা, কিন্তু পাঠশালা শেষ হইলেই বাড়িতে ঢুকবি, নইলে গাঁপুর গুপুর চালাইয়া দেব। আমার মা এমনিতেই খুবই শান্তশিষ্ট প্রকৃতির ছিল, কিন্তু তার কথার কোনো রকম নড়চড় হলে সে গাপুর গুপুর অর্থাৎ দুমদুম করে আমাদের মারত। যথারীতি আমি একা একা বেরিয়ে পড়ি পাঠশালা যাওয়ার জন্য। আমার বাড়ি থেকে পাঠশালার ডিস্টেন্স ছিল প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে। সে সময় অত ভ্যান রিক্সার প্রচলনও ছিল না, আর থাকলেও সেটা এই সমস্ত রাস্তা দিয়ে আসতো না। আর সাইকেল তো তখন হাতে চাঁদ পাওয়ার মতন। তখন আমাদের মতো গরিব পরিবারের পায়ে হেঁটে যাওয়াটাই সবচেয়ে শ্রেয়। যথারীতি আমি বাড়ি থেকে বের হয়ে যাই পাঠশালার দিকে। আগেই বলেছি, আমি যেহেতু খুবই ছোট ছিলাম ওই সময়, সেই কারণের জন্য আমি রাস্তাঘাট খুব একটা ভালোভাবে চিনতাম না। আর আগে তো তেমন বাড়ি থেকে বের হইনি, সেই কারণের জন্য আরও বেশি রাস্তাঘাট চিনতাম না। একা একা হাতে একটা চটের বস্তা আর অন্য হাতে ছেঁড়া ছোট্ট মাদুর নিয়ে আমি যাচ্ছি পাঠশালার দিকে। পাঠশালার রাস্তায় না গিয়ে আমি ভুলবশত হাঁটতে হাঁটতে অন্য রাস্তায় ঢুকে যাই, যে রাস্তা দিয়ে এখানে হেঁটে গেলে মুসলিমদের একটা কবরস্থান পড়বে। আমি যেহেতু রাস্তাঘাট চিনি না, সেহেতু আমি সেদিকে হাঁটতে হাঁটতে চলে যাই। এবার আমি যখন বুঝতে পারি যে আমি কবরস্থানের কাছাকাছি চলে এসেছি, তখন আমি দৌড়ে পালাতে যাব। এমন সময় আমি দেখি আমারই বয়সী একটা ছেলে কবরস্থানের ওই পাশের একটা মাঠে খেলা করছে। ছেলেটা একাই খেলছিল। ওকে দেখে আমার মনে একটু সাহস হলো। না, আমি মনে মনে একটা দুষ্টু বুদ্ধি বার করলাম যে আমি আজকে পাঠশালা যাব না, আজকে ছেলেটার সাথে এখানে খেলব। সাধারণত আমাদের গ্রামের কেউই এদিকে আসে না, সেই কারণের জন্য আমার ভয়ও নেই যে বাড়িতে বলে দেবে। ছেলেটির দিকে এগিয়ে যাই। দেখলাম ছেলেটি আমার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করল। আমি ওর কাছে যেতে আমাকে বলল, পাঠশালাতে না গিয়ে এখানে কি করছোস? আমি ওর কথায় অবাক। এই ছেলেটি কি করে জানলো যে আমি পাঠশালায় যাইনি, এখানে চলে এসেছি? আমি ওকে জিজ্ঞাসা করতে যাব, তখনই ও খিলখিল করে হেসে বলল, এক হাতে চটের বস্তা আর অন্য হাতে মাদুর লইয়া তুই তো আর দেশ ছাড়বি নে, পাঠশালাতে যাবে নিশ্চয়ই। এরপর আমি ছেলেটির নাম জিজ্ঞাসা করাতে ছেলেটি বলল, আমার নাম কালু, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম রবিশঙ্কর পাল। ছেলেটা আমাকে মাথা থেকে পা পর্যন্ত ভালো করে লক্ষ্য করল। তারপর আমাকে বলল, তুই তো বোধহয় আমার লগে খেলতে আইসস, আমি কিন্তু তোদের মতন খেলা খেলুম না, আমি যা খেলি তাই তোরে খেলতে হইব, ক রাজি? আমি বললাম, হ্যাঁ, আমি সেগুলোই খেলব। এরপর আমি বললাম, তুই আর আমি তো তাহলে আজকে থেকে বন্ধু। কালু আমার কথায় শুধু দাঁত বার করে হাসল, কোনো জবাব দিল না। তারপর বলল, সরে, আমি যে খেলা খেলি ওই খেলায় তোরে শিখাইব। আমি রাজি হয়ে গেলাম ওর কথায়। ও আমাকে বলল, এখান থেকে দূরে ওই কবরগুলা দেখছস? হ, ওই পাশ দিয়াই তো আসলাম। কালু বলল, তাহলে শোন গে, তুই আর আমি ওখান থেকে দৌড় দিব, দিয়া প্রথম কবরস্থানে যে আগে শুইতে পারবো সেই জিতব। আমি তো এই কথা শুনে প্রচণ্ড হতবাক হলাম। আমি ওকে বললাম, তোমাকে মাথা খারাপ হয়েছে নাকি? কবর সোয়া এ আবার ক্যাম্বা খেলা? না না, মুই পারুম না, মোর মা জানতে পারলে মায়েরে আমাকে আস্ত রাখবে নে। কালু বলল, ও তাহলে তোর মা এটা জানলে তোরে আস্তে রাখবে তো, যে তুই আজকে পাঠশালায় না গিয়া মুসলিমদের কবরখানায় আইয়া আমার লগে খেলতেছস? এই কথাটা বলে খিলখিল করে হাসতে থাকলো। এরপর আমাকে বলল, সত্যি রে রবি, তুই যে এত ভীতু এটা আমার জানা ছিল না। আর তোরে কবর শুইতে কে কইছে? আমি তোরে কইলাম কবরের পাশে গিয়া শুইতে হবে।
তুই এক কাজ করগে, পাশের যে গাছটা আছে ওটা গিয়ে শুস। কথাটা শুনে আমার অনেকটা হাসি পেল, কারণ আমি আমার নিজের বোকামির জন্যই আমার নতুন বন্ধুর কাছে প্রচণ্ডভাবে লজ্জিত হলাম। আমি ওর সাথে খেলতে শুরু করলাম। প্রতিবারই আমি হেরে যাচ্ছিলাম আর কালু জিতে যাচ্ছিল। আমি লক্ষ্য করছিলাম যতবার ও আমার পাশ থেকে যাচ্ছিল মনে হচ্ছিল একটা হাওয়া আমাকে পেরিয়ে এগিয়ে যাচ্ছে। হাওয়াটা প্রচণ্ড গরম একটা হাওয়া। আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে যাই। একটা সময় পরে আমি ওকে বলি, কালু রে, আজকের মতন মোরে ছেড়ে দে, মুই বড্ড ক্লান্ত হয়ে গেছি গা, আগামীকাল আবার তোর লগে খেলতে আসমু। কালু বলে, ঠিক আছে, কাল যখন আইবু আমার জন্য কিছু খাবার লইয়া আসিস, নইলে তোর খবর আছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই হলি মোর নতুন বন্ধু, তোর লাইগা কিছু আনুম না, এটা কখনো হইতে পারে? এরপর আমি বাড়ি চলে আসলাম। বাড়ি আসতে আমার বেশ কিছুক্ষণ দেরি হয়েছিল। বাড়ি এসে মা আমাকে বলল, তোর এত দেরি হলো কেন? নিশ্চয়ই পাড়া বেড়াইতে বেড়াইতে আইছিলিস। আমি কিছু বলতে যাব তখনই আমি অনুভব করি কেউ যেন আমাকে থামিয়ে দিল। আমি বললাম, না না মা, হয়েছে কি, আমি রাস্তা হারাই ফেলছিলাম, এই লাইগ্যা দেরি হয়েছে। দেখলাম মা আর কোনো কিছু বলল না। এরপর আমি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিই। সন্ধেবেলা পড়তে বসে রাতের খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালবেলা পাঠশালার সময় ঠিক পাঠশালায় যাওয়ার জন্য বেরোবো এমন সময় আমার মনে পড়ল কাল আমাকে কিছু খাবার নিয়ে যেতে বলেছিল। কিন্তু ওর জন্য কি খাবার নিয়ে আসবো এটা ভাবতে ভাবতেই আমার নজর যায় আমাদের বাড়ির পেয়ারা গাছের দিকে। পেয়ারা গাছগুলোতে বেশ সুন্দর পেয়ারা ঝুলে আছে। আমি মাকে বলি, আমার বন্ধুদের লজ্ঞা কয়টা পেয়ারা নিতে পারবো, মোরা সবাই মিলা ভাগ কইরা খামো। মা একটু মুচকি হেসে আমাকে পেয়ারা পেরে দিল। সেগুলো আমি থলিতে ভরে নিয়ে আবার চলে আসলাম সে মুসলিমদের কবরখানার ওইখানে। দেখলাম সেখানেই ও আগের দিনের মতো একা একা খেলছে। ওর পরনে কালকের সেই ছেঁড়া হাফ প্যান্টটাই ছিল। আমি ওকে দেখতে পেয়ে ডাক দিলাম, কালু দেখ, মুই তোর লইগা কি নিয়ে আইছি। উত্তরে বলল, কি আনছস? ওই তো সাড্ডি পেয়ারা আনছস। মোরে দেখা তোর কি মনে হয় মুই গরু? ঘাস পাতা খাই? কেন রে, মুরগি, খাসির মাংস, গরুর গোস্ত এইসব নিয়ে আসতে পারলি না? কয়টা কাঁচা মাছও তো আনতে পারতি পুকুর থেকে ধরে। আমি ওর কথা শুনে হা হয়ে যাই। আমার মনে তখন কিন্তু দুঃখ হচ্ছিল যে আমি এত আনন্দ করে ওর জন্য পেয়ারা নিয়ে আসলাম আর ও আমাকে এভাবে বলল। কিন্তু পরবর্তীতে আমার সম্বিত ফিরে। আমি ভাবি, ও কি করে জানলো যে আমি ওর জন্য পেয়ারা এনেছি? আমি যে পেয়ারা এনেছি এ বিষয়ে তোকে আমি কিছুই বলিনি। এরপর আমি ওর পায়ের দিকে তাকাই, যেটা গতকাল আমি দেখতে পাইনি, আমি সেটাই দেখি। আর সেটা দেখার পর আমি আর দাঁড়িয়ে থাকতে পারি না, আমার জ্ঞান হারাই। এরপরের ঘটনাটা দাদুর মায়ের ভাষাতেই বললাম। রবি সেদিনকে পাঠশালা থেকে ফিরেছিল গায়ে প্রচণ্ড জ্বর নিয়ে। আমি ওকে গায়ে হাত পায়ে হাত বুলিয়ে দেব বলে ওর কাছে যেতেই আমাকে বলে, মোর প্রচণ্ড ক্ষুধা লাগছে, মোরে খেতে দাও। আমি ওর কথা মতো ওকে খাবার দিই। সেদিনকে বাড়িতে যতদূর সম্ভব ডাল আর শাক ভাজা করেছিলাম। ও কিন্তু আমার এমন সন্তান না যে খুবই অবাধ্য, বিশেষত খাবারের সম্পর্কে একদমই অবাধ্য নয়। কিন্তু রবি সেদিন যে কাজটা করেছিল সেটার পরে আমি কোনো মতে মেনে নিতে পারিনি যেটা আমার সন্তান। রবি খাবারের থালাটা আমার হাত থেকে নিয়ে সাথে সাথে মাটিতে এক আছাড় মেরে ছুঁড়ে ফেলে বলল, মই এসব ঘাস পাতা খায় না, সকালে পেয়ারা, এখন ঘাস পাতা, আর এই ডাল দিয়ে মোরে ভাত। কি গরু পাইছস? যা যা, গরুর গোস্ত নিয়ে আইগা যা। আমি কথাটা শুনে হতবাক। হিন্দুর বাড়িতে গরুর গোস্ত? আর আমার এতটুকু বাচ্চা কি করে এই সম্পর্কে জানলো? আমিও কোনো কিছু বুঝতে পারলাম না। আমি বুঝতেই পেরেছিলাম ওর সাথে কিছু একটা বাজে হয়েছে, কোনো প্রেতাত্মার জিন ওর পেছনে পড়েছে। সেই কারণের জন্য আমি সামনের এক মসজিদে যাই এবং সেখানকার পীরকে সমস্ত ঘটনা খুলে বলি। তিনি আমাকে বলেন, তোর ছেলে সেদিনকে পাঠশালায় না গিয়ে সে মুসলিমদের পরিত্যক্ত কবরখানায় গিয়েছিল, সেখান থেকে ওকে কোনো এক জিন ধরেছে। আরও বেশি দেরি করলে তোমার পোলারে আর বাঁচানো যাইব না। আমি ওনাকে সাথে করে নিয়ে আমার বাড়িতে আসি। আমি রবিকে একটা ঘরের মধ্যে আটকে রেখেছিলাম যাতে করে ও ঘরের বাইরে কোনো মতে বের হতে না পারে। মৌলভী সাহেব আমাকে বলেন, আপনি আপনার সন্তানদের নিয়ে পাশের বাড়িতে চলে যান এবং তাদের বাড়িতে ঠাকুর ঘরে ঢুকে বসে থাকবেন, কোনো মতেই যেন আপনি বা আপনার পরিবারের কেউ এইদিকে না আসে।
তবে কিন্তু আপনাদের প্রত্যেকের বিপদ হবে। ওনার কথা মতো আমি আর বাকি সন্তানকে নিয়ে পাশের একজনের বাড়িতে চলে যাই। এরপর উনিও তন্ত্রক্রিয়া শুরু করেন। কী যেন তন্ত্রক্রিয়া উনি করেছেন। আমরা শুধু পাশের বাড়ি থেকেই শুনতে পাচ্ছিলাম রবি জোরে জোরে চিৎকার করছে। রবি বলছে, আমাকে ছেড়ে দাও, আমি কোনো মতেই এর শরীর থেকে যাব না, আমি ওর সাথে খেলবো, এ আমার সাথে খেলে। কিন্তু সেই মৌলভী সাহেবও ছাড়ার পাত্র নন। উনিও বারবার ওনাকে বলছেন, তুই যদি তোর ভালো চাস তুই একে ছেড়ে চলে যা, এ তোর কোনো ক্ষতি করেনি, তুই কেন একে ধরেছিস। এরকম অনেকক্ষণ চলার পর একটা সময় গিয়ে রবি শান্ত হয়ে যায়। তখন আমার মনটা খুব কেমন যেন করছিল যে আমার রবির কী হলো, আমার রবির আবার কিছু হয়ে গেল না তো। আমার মন বারবার চাইছিল আমি গিয়ে সেখানে দেখে আসি, কিন্তু মৌলভী সাহেব আমাকে বারবার নিষেধ করে দিয়েছিলেন যাতে আমরা কোনোভাবেই সেই বাড়ির বাইরে, এমনকি সেই ঠাকুর ঘরের বাইরে না বের হই, যতক্ষণ না উনি আমাদের কাছে আসছেন। যাই হোক, তারপরে উনি কিছুক্ষণ পরেই আমাদের কাছে আসেন এবং বলেন রবি এখন সম্পূর্ণ সুস্থ। কিন্তু রবির তখন জ্ঞান ছিল না। রবিকে আমাদের কাছে দিয়ে মৌলানা সাহেব একটা কবজ দিয়ে চলে গেলেন। তারপরে রবি তো আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। এই বলে দাদু গল্পটা শেষ করলেন। আমরা সবাই এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো দাদুর কথা শুনছিলাম। এরপর দাদুটা যে কথাটা বলল সেটা শুনে আমরা হতবাক হয়ে গেলাম। তিনি বললেন, আমি সুস্থ হয়ে গেলেও আমার পায়ের 3টে আঙুল কাটতে হয়, কারণ মৌলভী সাহেব বলেছিল যে আপনার ছেলে সুস্থ হয়ে যাবে ঠিকই, কিন্তু সেই দিন সে কোনো কিছুর বিনিময়ে আপনার ছেলেকে ছাড়বে। আপনার ছেলের শরীরের কোনো অংশ হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এই বলে দাদু নিজের কটা আঙ্গুলগুলো দেখালেন। সেটা দেখে আমি এবং জয় দুজনে অবাক। জয়ের মামা বলল, বাবা, ছোটবেলায় তো শুনেছিলাম তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্যই এমনটা হয়েছে। দাদু তখন হু হু করে হাসতে হাসতে উত্তর দিল, এটাই বা অ্যাক্সিডেন্টের থেকে কম কি বাছা। তো দাদা, এই ছিল ঘটনাটা শেষ করার আগে আমি তোমাকে সরি বলতে চাই, কারণ এই ঘটনার কিছু কিছু জায়গায় আমি চেষ্টা করেছি ওনাদের বরিশালের ভাষা ব্যবহার করতে, যাতে করে ঘটনাটা আরেকটু শুনতে বেশি ভালো লাগে। আসলে দাদু পুরো ঘটনাটার মধ্যে শুধুমাত্র কথোপকথনগুলোর জায়গায় বাঙাল ভাষা বা ওনাদের বরিশালী ভাষা ব্যবহার করেছেন। আমি যেহেতু খাঁটি এদেশীয়, সেই কারণের জন্য এ ভাষার সেভাবে মাথামুন্ডু আমি জানি না। তাই যদি শ্রোতারা বা তুমি এর কোনো ভুল ত্রুটি দেখো বা ধরতে পারো, তাহলে কিন্তু প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি না জেনে না বুঝে ভুলগুলো করে ফেলেছি। হয়তো নিজের 100% দিয়ে দাদা ঘটনাটা লিখেছি। তুমি যদি ঘটনাটা পড়ে শোনাও, আমি প্রচণ্ড খুশি হব। ইতি রায়গঞ্জ থেকে প্রিয়াংশু। সত্যি হ্যাটস অফ জানাচ্ছি তোমাকে এত সুন্দর করে ঘটনাটা লেখার জন্য। আর এই ঘটনাটা লিখতে তোমার বেশ টাইমও লেগেছে। সত্যি কথা বলতে সেই ভাষাটা আমিও খুব ভালো জানি না যে আমি বলতে পারবো কোথায় কি ভুল হয়েছে। তুমি আমাকে যেভাবে লিখে পাঠিয়েছো আমি সেভাবেই আমাদের এই পুরো পরিবারকে শেয়ার করলাম। আশা করছি ঘটনাটা তোমাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল প্রিয়াংশুর পাঠানো একটা দারুণ ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যেও। তোমরা যারা ভাবছো ঘটনা শেয়ার করবো কিনা তারা তাড়াতাড়ি শেয়ার করে দিও। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আর একটা কথা, ভৌতিক কথা কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না তারা অবশ্যই এগুলোকে এন্টারটেইনমেন্ট হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি তোমার একজন বড়সড় ভক্ত বলতে পারো। আমি তোমার ফ্যামিলিতে এই কিছু মাসই হলাম এসেছি। আমি তোমার ঘটনা যখনই সময় পাই তখনই শুনি। তো বেশি কথা না বলে ঘটনায় চলে আসা যাক। আমার বাড়ি শান্তিপুরের একটা ছোট্টখাট্ট গ্রাম পাঁচপোতাতে, আর আমার নাম ডলি ঘোষ। আমি এখন বর্তমানে ক্লাস 11-এ পড়ি। এই ঘটনাটা 2023 সালের। তখন আমি ক্লাস 9-এ পড়ি। রোজকার মতন আমি টিউশনে গিয়েছিলাম। টিউশনি থেকে বাড়ি এসেছি। আমার বাড়ির বিবরণটা একটু দিয়ে দিই। আমার বাড়িটার সামনে আমার পিসিদের বাড়ি, আর আমার পিসিদের বাড়ির মাঝখানে একটা ঢালাই রাস্তা। তো রোজকার মতো আমি আমার পিসির বাড়িতে টিভি দেখতে গেছি। আমার বড় পিসির নাম সোনালী ঘোষ আর ছোট পিসির নাম অয়ন্তিকা ঘোষ। তো আমরা 3 জন এখন বাড়িতে টিভি দেখছি, আর ঠাম্মিরা সবাই বাইরে বসে আছে।
আমার বড় পিসি বলছে, চ একটু বাথরুম থেকে ঘুরে আসি। আর দাদা, তোমাকে বলা হয়নি, আমার বাড়ির ডান দিকে একটা আম বাগান আছে, আর আম বাগানের পাশে একটা বড় খেলার মাঠ। বাগান আর মাঠের মাঝখান দিয়ে তাল গাছ আছে, আর তার একটু এগিয়ে আসলেই ওখানে একটা গর্ত বলতে পারো। ওইখানে কেউ স্নান করে না, একটা খোলা পুকুর বলতে পারো। আর পুকুরের পাশ দিয়ে সারি সারি বাঁশঝাড়। তো ওখানে দুটো সমাধি আছে, বলতে পারো কবর দেওয়া আছে। ওখানে দুজন বাচ্চা মারা গিয়েছিল গ্রামের, কারেন্ট খেয়ে, তাদেরকে ওখানে সমাধি দেওয়া হয়েছিল। আর ওই যে আমবাগান, আমবাগানের লাস্টে একটা আম গাছ আছে, ওখানে একজন গলায় দড়ি দিয়েছিল। ওটা আমি পরে কোনো একটা ঘটনায় তোমাকে বলবো যে কেন বা কিসের জন্য দিয়েছিল। তো আমি পিসিদের সাথে বাথরুমে যাব বলে বেরিয়ে পড়লাম। রাতটা ছিল তখন পূর্ণিমার, আর ওই ঢালাই রাস্তা দিয়ে আমাদের বাথরুমে যেতে হবে। আর ঢালের রাস্তার পাশে একটা নারকেল গাছ আছে, ওটা আমাদেরই। ওখানে আমি দাঁড়িয়ে আছি। ছোট পিসি আর বড় পিসি বলল, আমরা বাথরুমে যাই, তুই একটু দাঁড়া। চারিদিকে চাঁদের আলোয় অল্প অল্প সব দিকটাই দেখা যাচ্ছে। আর ওই যে আমবাগানটা, ওখানে গরমের সময় আমার মা বাবা দুজন মিলে বসে গল্প করে, বসে থাকে বাড়িতে কারেন্ট না থাকলে। তো সেদিন নিজের মতো আছি। হঠাৎ করেই মধুর কণ্ঠে আমাকে কেউ ডাকলো। আমি চারিদিকে তাকিয়ে দেখছি কেউ নেই। তখনও আমার মনের মধ্যে কোনো ভয়ের কিছু দেখা দেয়নি। তারপর আমার মনে পড়ল, ওইখানে তো আমার মা বাবা বসে থাকে, হয়তো তারাই আমাকে ডাকছে। আমি একটু এগিয়ে গেলাম, তখন দেখছি কেউ নেই। তখন আমি আমার মনের ভুল ভেবে বিষয়টাকে এড়িয়ে গেলাম। বড় এবং ছোট পিসি প্রায় 5 মিনিট হয়ে গেছে বাথরুমে, আমি দাঁড়িয়ে আছি। হঠাৎ ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছে, কেউ কান্না করছে, কেউ আবার হাসছে, এমনটা মনে হচ্ছে। পিসিদের বললাম, আমার ভীষণ ভয় করছে, তোমরা তাড়াতাড়ি বেরিয়ে আসো। ওদের কোনো আওয়াজ আসছে না। তারপর আমি ওই আমবাগানটার দিকে তাকাতেই দেখছি একটা কালো ছায়া, সে আমার দিকে এগিয়ে আসছে। শুধু কালো ছায়া, আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি তো ভয়ে প্রায় আঁতকে উঠেছি। আমার মনে হচ্ছে আমি ওখান থেকে সরতে পারছি না। তারপর ওখান থেকে ভগবানের নাম নিয়ে তড়িঘড়ি চলে আসলাম। এরপর আমি আমার ঠাম্মিকে জোরে জোরে ডাকতে লাগলাম, ঠাম্মি দরজা খোলো, ঠাম্মি। তারপর ঠাম্মি দরজা খুলে বলল, কি হয়েছে? আমি সবটা বললাম, আমার সাথে যা যা ঘটেছে। আমার কথা ঠাম্মি বিশ্বাস করলো না, যে বলল, চল তো, কোথায় কি আমাকে দেখাবি। আমার ঠাম্মি একটা টর্চ হাতে নিয়ে সেই ঢালাই রাস্তার দিকে আমার সাথে যাচ্ছে। আমার ছোট পিসি বড় পিসি সেই মুহূর্তে বেরিয়ে ওরা ঠাম্মিকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মা? তখন ঠাম্মি বলল, ডলি নাকি কি সব ভয়ঙ্কর জিনিস দেখেছে, ভয়ঙ্কর আওয়াজ শুনেছে। তোরা কি কিছু শুনেছিস? ওরা বলল না। এরপর ঠাম্মি আমাকে টর্চের আলোতে সবটা দেখাচ্ছে। দেখলাম কিছুই নেই, তবু আমার না খুব ভয় লাগছিল। তারপর পিসিরা বাড়িতে এলো, আমার ঠাম্মি আমাকে বাড়িতে দিয়ে গেল। আমি রাতে আর কিচ্ছু বললাম না, আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল থেকে ভীষণ জ্বর আমার, এত ডাক্তার দেখাচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না। তারপর আমার মাকে আমি বিষয়টা খুলে বললাম। আমার মা না এসব বিষয়কে খুব মানে, কিন্তু আমার বাবা এসবের কিছুই মানতে রাজি না। বাবা বলছে ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে, কিন্তু কোনোভাবেই ঠিক হচ্ছে না। দিনকে দিন আমার শরীর দুর্বল হতে শুরু করলো, আমার শরীর খারাপ হতে শুরু করলো। এবার মা জোর করেই আমাকে একজন ওঝার কাছে নিয়ে গেল। তিনি কিছু জল পড়া দিলেন, বললেন বাড়ি এসে জলটা খেয়ে নিতে, যেন কোনোভাবেই পায়ে না পড়ে। তো খাওয়ার 2 মিনিটের মধ্যেই দাদা, তুমি বিশ্বাস করবে না, আমার শরীর খারাপ যেন নিমিষের মধ্যেই গায়েব হয়ে গেল। তারপর উনি ওনার বাড়িতে 3 দিন যেতে বললেন। গেলাম, আর উনি কিছু নিয়মকানুন বলে দিয়েছিলেন। বলেছিল দুপুর টাইম হোক সন্ধ্যা হোক যেন যেন চুল না ছাড়ি, আর রাতের জামা কাপড় যেন নিচে না রাখি, কারণ রাতের জামা কাপড় একদমই ভালো নয়। অনেক হয়তো কারণ আছে, আমি জানি না। এরপর উনি বলেছিলেন আমাদের বাড়িটা বন্ধন করতে হবে, আর ওইদিকে যেন আমি অমাবস্যা হোক আর পূর্ণিমাই হোক যেন না যায়, খুব দরকার না হলে বাড়ির ভেতরেই যেন বাথরুম করে নিই। এরপরে বাবা সেই মতো বাড়িতে একটা বাথরুম বানিয়ে দেয়। আমি এরপরে পিসিদের বাড়িও যেতাম, একটা মাদুরি দিয়েছিল। তারপর থেকে এখনও পর্যন্ত সব নর্মালি আছে। দাদা, আমি তো এখনও ওখানেই থাকি, সব ঠিক আছে। আর এটাই আমার সাথে ঘটে যাওয়া একটা সত্যিকারের ভুতুরে ঘটনা। অনেকে ভাবতে পারে আমি মিথ্যে কথা বলছি, কিন্তু দাদা, যার সাথে ঘটনাটা হয় সেই জানে। তো তুমি যদি বিশ্বাস না করো, আমি আমার যে পিসির কথা বললাম তাদের সাথে তোমাকে কথা বলিয়ে দিতে পারবো।
তুমি চাইলে আমার মার সাথেও কথা বলতে পারো, আমি কথা বলিয়ে দেব। এই ঘটনাটা আমি তোমার মিষ্টি গলায় শোনার জন্য অপেক্ষায় রইলাম। আর একটা রিকোয়েস্ট দাদা, সোনালি, অয়ন্তিকা আর সজল, এদের তিনজনকে তুমি একবার হাই করে বলে দাও। এরা তোমার গলায় ভৌতিক ঘটনা শুনতে ভীষণ ভালোবাসে। প্লিজ দাদা, আর তোমার জন্য অনেক শুভকামনা রইল। তুমি ভালো থেকো, বাই। হ্যালো সোনালি আন্টি, হ্যালো অয়ন্তিকা আন্টি, হ্যালো সজল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট একটি এপিসোড। আশা করছি আজকের এই এপিসোড তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। তোমরা যারা এখনও লাইক, কমেন্ট আর শেয়ার করনি তারা তাড়াতাড়ি করে দিও। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা যাব শাউট আউট পর্বে। তবে শাউট আউট পর্বে যাওয়ার আগে একটা কথা বলে দিই, তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে আমি আরও সুন্দর ঘটনা তোমাদেরকে শোনাতে পারি, যাতে আমাদের এই পরিবার আরও অনেক বড় হয়ে যায়। কি করে দেবে তো না? ঠিক আছে, আমি জানি তোমরা করে দেবে। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। তো শেষের এপিসোডে প্রথম কমেন্ট করেছে সঙ্গীতা পাল, লিখেছে হ্যালো দাদা, হ্যালো। সেকেন্ড কমেন্ট করেছে রাজা প্রভাত, লাভ লাভ রিয়াক দিয়েছে। থার্ড কমেন্ট করেছে বনগাউন, লিখেছে দাদা লাভ, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে বিশ্বজিৎ বিশ্বাস, অনিকেত কুণ্ডু, দীপিকা দাস, অর্ঘ সান্ত্রা, কাকুলি সর্দার, লিখেছে হ্যালো অমিত, কেমন আছো? আজ অনেক দিন পর ঠিক টাইমে কমেন্ট করলাম, ভালো থেকো। থ্যাংক ইউ দিদি। তারপরে কমেন্ট করেছে গীতা গোস্বামী, কৃষ্ণা জানা, অঙ্কুর চৌধুরী, তন্ময়, মৌমিতা ঘোষ, দেবরাজ দাস, জয়ন্ত দাস, বিশ্বজিৎ দাস, সঙ্গীতা পাল, দীপিকা দাস, সাব্বির আলী, পল্লব মান্না, নবরূপা দত্ত, মণি সাহা, সায়ন দাস, অনন্যা ভৌমিক, বন্দনা রয়, লিখেছে আবার চলে এলাম দাদা তোমার গল্প শুনতে, গুড নাইট। গুড নাইট গো। তারপরে কমেন্ট করেছে শুভশ্রী ব্যানার্জি, চুমকি ঘোষ, রিমি বর্মন, দীপিকা দে, জয়শ্রী গুপ্তা, রিক প্রামাণিক, বিকি বাগচি, মনিকা ত্রিপুরা, এসকে আরাফুল হোসেন, প্র্যাঙ্ক বয়, সুমিত ঘোষ, লিখেছে এসে গেছি দাদা ইন্টারেস্টিং রেলওয়ের ঘটনা শুনতে, একদম গো। প্র্যাঙ্ক বয় বিজয় লিখেছে আমার বইয়ের নামটা একবার হ্যালো করে বলো, ওর নাম কোয়েল, হ্যালো কোয়েল। তারপরে কমেন্ট করেছে রিজু কীর্তনিয়া, সোমা দাস, লিখেছে চলে এসেছি দাদা আবার তোমার ঘটনা শুনতে। আমি তোমার নতুন শ্রোতা, অবসর সময়ে তোমার পুরনো ঘটনাগুলো শুনি, তোমার গলায় ভূতের ঘটনা দারুণ লাগে। বেহালা থেকে সোনাম, হ্যালো সোনাম, থ্যাংক ইউ। তারপরে কমেন্ট করেছে রবি ব্যানার্জি, পৃথা ঘোষ, সনাতন পাত্র, অমিত ডলুই, পম্পা মহন্ত, সুদেশনা সিংহ রয়, ডিজে ভ্লগার অনিশ, লিখেছে 10 তারিখে আমার মাধ্যমিক পরীক্ষা, তাও আমি ঘটনা শুনছি। না গো, এই কাজটা করো না, আগে পরীক্ষাটা ভালো করে দাও। তারপরে কমেন্ট করেছে রত্না রয়, সৌর তৃষা, বুদ্ধদেব, অপূর্ব হালদার, বনস্মিতা, লিখেছে দাদা আজকে আমার কোন ঘটনাটা বেশি ভালো লেগেছে সেটা ঠিক বলে উঠতে পারছি না, কারণ আজকের 3টি ঘটনায় খুব ভালো লেগেছে। আমি ভৌতিক কথা ফ্যামিলির একজন সদস্য হয়েছি, প্রায় 6 মাস হতে চললো। আমি জানি আমি একটু লেটে কমেন্ট করছি, বাট যদি তুমি আমার নামটা নেক্সট এপিসোডে শাউট আউট পর্বে নাও আমি খুব খুশি হব। আমার নাম বনস্মিতা, হ্যালো বনস্মিতা। তারপরে কমেন্ট করেছে বিদ্যুৎ সাহা, মানিক কীর্তনিয়া, মিতালি পাল, লিখেছে তোমার পক্ষে সব চ্যানেলের ঘটনা শোনা সম্ভব না, যে পাঠিয়েছিল তার এরকম করা উচিত হয়নি। এটাই গো, আমি তো সেটাই বললাম আগের দিন, যেটা তোমরা করো না, আমাদের পক্ষে পসিবল হয় না। এতগুলো ঘটনা যদি আমরা সারাদিন শুনতে বসি তাহলে সারাদিন ঘটনা শুনতে শুনতে শেষ হয়ে যাবে, কাজ কখন করব, বুঝেছো? যাই হোক, আশা করছি আর এরপরে তোমরা করবে না। তারপরে কমেন্ট করেছে বিমল, সমীর সরকার, অভিজিৎ দাস, কার্তিক সাহা, সৃজিত গোস্বামী, সন্দীপ হোর, পাপিয়া দে, ইন্দ্রাণী রায়, ইমন ঘোষ, শঙ্কর চক্রবর্তী, বিট্টু সাহা, অয়ন ব্যানার্জি, লিখেছে সত্যিই তাই, অমিতদার পক্ষে তো সম্ভব না সব চ্যানেলের ঘটনা শোনার। উনি নিজে একজন ক্রিয়েটার এবং ব্যস্ত মানুষ, যে ঘটনা পাঠাচ্ছে তাদের এই ঘটনাটা পাঠানো উচিত নয়। হ্যাঁ গো, সেটাই বললাম। এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমরা আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।